আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রশ্ন অনেক, উত্তরও পাওয়া যায় না। বলেন তো শাকিব খান কেন এত সফল? এই একটা প্রশ্ন এখন আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। শাকিব খান কেন এত সফল? তার সমসাময়িক কেউ কেন তার ধারের কাছে তো দূরের কথা, তার থেকে এক মাইলের মধ্যেও নেই। এই প্রশ্নটা হিটার্সরা বিভিন্নভাবে করে থাকেন এবং শাকিব খানকে নিয়ে যে কথাটা সবচেয়ে বেশি আলোচিত হয়, সবচেয়ে বেশি সমালোচিত হয়, সেটা হলো তিনি অভিনয় জানেন না। তারপরেও কেন শাকিব খান এত সবল? দেখেন, সবচেয়ে বড় কথা হলো মানে নিন্দুকেদের কথা, সেটা হলো যে মান্না মারা যাওয়ার পর শাকিব খান একটা খালি মাঠ পেয়েছে এবং সেই খালি মাঠে তিনি একাই রাজত্ব করেছেন এবং তার জনপ্রিয়তাকে শীর্ষে উঠিয়ে নিয়েছেন। কথাটা কি সত্যি? কথাটা আংশিক সত্যি হলেও ওই সময় অনেক অভিনেতারা ছিল, ফেরদৌস নাইমের মতন ফেরদৌসের মতন অভিনেতা ছিল, রিয়াজের মতন অভিনেতা ছিল। তারা কেন নিজেকে এগিয়ে নিতে পারলেন না? পারেননি তো, তারা তো ঝরে গেলেন। এবং অনেক সমসাময়িক অসংখ্য অভিনেতা এসেছে তৎকালীন সময় 2000 সালের পরের থেকে এখন পর্যন্ত, কিন্তু কেউ কোথাও তাদের অবস্থানকে ঠিক করতে পারেনি, ন্যূনতম জনপ্রিয়তাও ধরে রাখতে পারেনি। আজকে শাকিব খানের নামে টিকিট বিক্রি হয়, ছবি কিরকম হবে সেটা অনেক পরের কথা, কিন্তু অন্য একটা নায়ককে আছে বাংলাদেশের যার নামের উপর অন্তত পক্ষে 5000 টিকিট কাটা হয়? পাবেন না। তাহলে শাকিব খানের এই সফলতাটার পেছনে কারণটা কি? কারণ একটাই, সেটা হলো শাকিব খান একটা সময় মান্না মারা যাওয়ার পরে এই কথাটা সত্যি যে তিনি একটি মাঠ পেয়েছিলেন, যে মাঠটার মধ্যে তিনি দাপিয়ে বেরিয়েছেন। তবে তার একটা সিদ্ধান্ত তখন খুব ভালো ছিল, তিনি তখনও খালি মাঠে থাকার পরেও তিনি অসংখ্য ছবি করলেও তিনি বেছে বেছে ছবি করেছেন, যার ফলে মানুষ তার মধ্যে সবসময় নতুনত্বটা পেয়েছেন, নতুন নতুন ক্যারেক্টার পেয়েছেন। এবং আমি একটা কথা বলতে পারি যে শাকিব খান একটা প্যাকেজ, কমপ্লিট একটা প্যাকেজ। একজন নায়ককে যেভাবে হ্যান্ডসাম হতে হয়, একটা নায়ককে যেভাবে লম্বা চওড়া হতে হয়, একটা নায়কের মধ্যে যেমন ফাইটিং দৃশ্য করার মতন অ্যাবিলিটি থাকতে হয়, নাচ করার অ্যাবিলিটি থাকতে হয়, প্রত্যেকটা জিনিস শাকিবের মধ্যে ছিল। নিন্দুকের কথায় যে শাকিব খান অভিনয় জানেন না, এই কথাটাকে যদি আপনি সমর্থন করেন, তারপর এই কথাটাকে আপনাকে টেনে নিয়ে যেতে হবে যে তিনি দিনকে দিন তিনি নিজেকে আপডেট করেছেন, প্রয়োজন অনুসারে তিনি আপডেট করেছেন এবং সবচেয়ে বড় কথা তিনি বেছে বেছে চলচ্চিত্র করেছেন। যদিও আমরা দেখতে পেয়েছি যে অল্প সময়ের মধ্যে শাকিব খান প্রায় 250টা চলচ্চিত্র অভিনয় করেছেন, তার মধ্যেও তিনি বেছে বেছে চলচ্চিত্র অভিনয় করেছেন। এটা হলো একটা ফার্স্ট সাইড। সেকেন্ড সাইডটা যদি আপনারা ধরেন, শাকিব খানের শুরুর দিকে অর্থাৎ মান্না মারা যাওয়ার পর খালি মাঠে তিনি অসংখ্য চলচ্চিত্র অভিনয় করেছেন, যেগুলি বাংলাদেশের রিমেক ছিল। যদিও এই রিমেক্সের ধারাবাহিকতা সে মান্নার থেকে চলে আসছে, তারপরও এই রিমেক চলচ্চিত্রগুলি তাকে অনেকটা বেশি অ্যাডভান্স করেছে, এই কথাটা আপনাকে মানতে হবে। দেখেন, রিমেক্স একটা চলচ্চিত্র অভিনয় করার মানেই হলো একটা বেছে চমৎকার একটা গল্পের উপর নির্ভর করে একটা চলচ্চিত্র যেটা হিট হয়েছে পার্শ্ববর্তী দেশে, সেই চলচ্চিত্রটা অভিনয় করা এবং অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করা। কিভাবে হয়েছে এটা নতুন করে শিখতে হয় না, ওই ছবিটা দেখে করলেই হয়ে যায়। তবে সবচেয়ে ভালো একটা দিক ছিল, সেটা হলো তৎকালীন সময় মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোনটা অ্যাভেলেবেল ছিল না। অর্থাৎ তখন চলচ্চিত্রগুলি শাকিব যে অভিনয় করেছে, সেই চলচ্চিত্রগুলি যে রিমেক ছিল সেটা মানুষ জানতো না, যার ফলে নতুন নতুন গল্প, নতুন নতুন অভিনয়ের ধারা মানুষের অনেক কাছে শাকিব খান চলে যায় এবং নিজেকে দিনকে দিন ডেভেলপ করতে থাকে অভিনয়ের দিকে। এবং পরবর্তী যদি আপনারা দেখেন যে শাকিব যখন ইন্ডিয়ান চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করলেন, তখন তিনি অনেকটা আন্তর্জাতিক পর্যায়ে চলে যান নিজেকে, এবং সেখানে গিয়ে তিনি ওই ধারায় অভিনয় করার জন্য চেষ্টা করেন। অর্থাৎ ভিন্ন ধাঁচের পরিচালকদের হাতে পড়ে তিনি গতানুগতিক অভিনয় করেননি, তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন। ঠিক ইন্ডিয়ার চলচ্চিত্র নির্মাতারা যেভাবে শাকিবকে চেয়েছেন, শাকিব খান নিজেকে ভেঙে চুরে ঠিক ওইভাবেই নিজেকে উপস্থাপনা করেছেন, যার ফলে ইন্ডিয়ায় বাংলাদেশের সাথে সাথে কলকাতাও তার জনপ্রিয়তা অর্জন করেন। আপনারা দেখলে বুঝবেন যে কলকাতার একটা চলচ্চিত্র শাকিবের ফ্লপ নাই, প্রত্যেকটা সুপার হিট। এবং কলকাতায় বেছে বেছে না, সব ধরনের নায়িকার সাথে তিনি অভিনয় করেছেন এবং প্রত্যেকটা নায়িকায় শাকিবের নামে সুনাম বলতে বাধ্য হয়। এবং এই যদি চলচ্চিত্র ধারাটা বন্ধ না হতো, তাহলে শাকিব দেব বা জিতের থেকেও অনেক বেশি পপুলার কলকাতায় হয়ে যেত।
এতে কোনো সন্দেহ নেই। এবং আরেকটা জিনিস যেটা আপনাকে মানতে বাধ্য হবেন, যে বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সাকিবের একান্ত কিছু চেষ্টা ছিল, যে চেষ্টা ধীরে ধীরে সফলতার মুখ দেখতে পায়। বাংলাদেশের চলচ্চিত্রগুলি সাকিব শুধু বাংলাদেশের মধ্যেই রাখেনি, তিনি এটাকে সেই আমেরিকা, কানাডা, দুবাই, মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়া এইসব জায়গায় মুক্তি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন এবং তিনি সার্থক হন, এবং এইভাবে তিনি নিজেকে একটা আন্তর্জাতিক ব্র্যান্ড হিসাবে নিজেকে তৈরি করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে নায়ক রাজ্জাকের থেকে বড় অভিনেতা কেউই ছিলেন না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতার আসনটা নায়ক রাজ্জাককেই দিতে হবে। তবে নায়ক রাজ্জাকের চলচ্চিত্রটা দেখতে হলে বাংলাদেশে আসতে হতো মানুষকে, অর্থাৎ তার চলচ্চিত্রগুলি বহির্বিশ্বে এইভাবে কখনই রিলিজ হয়নি, এরকম কোনো রেকর্ড পাওয়া যায়নি। এবং শাকিব খানের সমসাময়িক যে অভিনেতাগুলি আছে, আপনি যদি ধরেন শুভ কিংবা রিয়াজ কিংবা ফেরদৌস, এবং তারপরে যারা আসছিল নীরব বা এখনও যারা আছে, কেউ তার মতো করে বেছে মানে অভিনয় করার দক্ষতাই অর্জন করতে পারেনি। গল্প নির্বাচনে সাকিব বরাবরই নিজেকে অনন্য উচ্চতায় রাখেন, আর তার বহির্প্রকাশই হয়েছে তার প্রত্যেকটা চলচ্চিত্র কম বেশি ব্যবসা করেছে, অন্তত মূলধন উঠিয়ে নিতে সক্ষম হয়েছেন। আর এই কারণেই সাকিব আজ অনন্য, শুধু বাংলাদেশ না, আজকে সাকিবকে সারা পৃথিবীর মানুষ চিনে। আজকে যদি দরদ চলচ্চিত্রটা ইন্ডিয়ার বাজারে কোনোরকম ব্যবসা করতে পারে, অর্থাৎ আমি এটাকে সুপার হিট বলবো না, জাস্ট হিট বলবো, তাহলে দেখবেন যে টোটাল ইন্ডিয়া অর্থাৎ টোটাল ভারতবর্ষে সাকিবের একটা পরিচিতি অর্জন করবেন। কেননা সাকিব এই মুহূর্তে আসাম, ত্রিপুরা, কলকাতা, মিজোরাম বা উড়িষ্যার এই এলাকায় বেশ পরিচিত একজন হিরো, এবং সেখানে দেব কিংবা জিতের থেকেও তার জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। এখন যদি দরদ চলচ্চিত্রটা ধরেন আজকে যে মালালায় মুক্তি পাবে, তেলঙ্গেতে মুক্তি পাবে বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে যখন মুক্তি পাবে, সেটা যদি সেখানে আমি সুপারহিট বা ব্লকবাস্টার বলবো না, আমি যদি বলবো যে গতানুগতিক ধারায় যদি হিট হয়, তাহলে তিনি গ্লোবাল অর্থাৎ টোটাল ইন্ডিয়ার মধ্যে তিনি জনপ্রিয়তা অর্জন করবেন। আর সেই ক্ষেত্রে সাকিব আরও যে চলচ্চিত্র অভিনয় করবেন বা এই অভিনয়ের মাধ্যমে সাকিবকে যে আরও অনেক কিছু দেওয়ার আছে চলচ্চিত্র অঙ্গনে, সেটা কিন্তু বহির্প্রকাশ হয়ে যাবে, শুধু সময়ের ব্যাপার। সুতরাং এই মুহূর্তে আমরা কেউ বলতে পারবো না যে সাকিব খানের ভবিষ্যৎটা কীরকম, কেননা সাকিব খানের ভবিষ্যৎ হয়তো বা আরও অনেক 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 উপরে উঠে যেতে পারে এই কয়েকটা চলচ্চিত্রের মধ্যে। কেননা আমরা জানি অলরেডি সাকিবকে নিয়ে বোম্বে চলচ্চিত্র বলেন আর দক্ষিণা চলচ্চিত্র বলেন, সব জায়গায় আলোচনা হচ্ছে দরদের কল্যাণে বা তুফানের কল্যাণে। সুতরাং এই যে আলোচনাগুলি হচ্ছে, এই রেজাল্টটা যখন বাজারে আসবে, এই চলচ্চিত্রগুলি যখন বাজারে আসবে এবং সেই চলচ্চিত্রগুলি যখন প্রেক্ষাগৃহে আসবে, তখন কিন্তু সাকিবকে নতুনভাবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। সুতরাং সাকিবের জন্যই সফল হয়েছে, এবং সাকিবের বিচক্ষণতার সিদ্ধান্তের জন্য সক্ষম হয়েছেন, এবং নিজেকে খুব দ্রুত আপডেট করার মাধ্যমে সাকিব নিজেকে নিজে তৈরি করেছেন, আর এই কারণে সাকিব সফল।